আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনিয়ার হামলা। আজারবাইজান আর্মেনিয়ার সংঘাত অব্যাহত, 230 জনের প্রাণহানি। রোহিঙ্গা প্রশ্নে দোলাচলে ভারত, বলছে আনন্দবাজার পত্রিকা। সোমবার হোয়াইট হাউসে ফিরতে পারেন ট্রাম্প। আপাতত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান সুদান। মরক্কোর সঙ্গে 10 বছরের সামরিক চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে তীব্র লড়াই চলছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। চলমান এই লড়াইয়ের মধ্যে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় হামলা চালিয়েছে আর্মেনীয় বাহিনী। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের অংশ হলেও আর্মেনীয় খ্রিস্টান গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা নাগর্নো কারাবাখ অঞ্চলে এক সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ লড়াই চলছে। এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আর্মেনিয়ার বাহিনীগুলো গানজা শহরে গোলাবর্ষণ করেছে। এতে এক বেসামরিক নিহত ও আরও 4 জন আহত হয়েছেন। গণমাধ্যমে আসা ফুটেজে ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি ভবনও দেখা গেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জাকারি হাসানোভ এ হামলাকে পরিষ্কারভাবে উস্কানিমূলক বলে অভিহিত করে এতে লড়াই আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন। এদিকে নাগর্নো কারাবাখে স্বঘোষিত আর্মেনীয়পন্থী সরকার বলছে, আঞ্চলিক রাজধানী স্টেপনাকার্টে আজেরি বাহিনীর গোলাবর্ষণের পর তারা আজারবাইজানের গানজা শহরে সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন গঠিত হওয়া এ দেশ দুটির মধ্যে বারবার সংঘাত ও লড়াইয়ের ঘটনা ঘটছে। তবে 90 দশকের পর এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। ভয়াবহ সংঘাতের জন্য উভয় পক্ষই বিরোধীর পক্ষকে দোষারোপ করে আসছে। আজারবাইজানকে সামরিক বাহিনী জানিয়েছে তাদের সেনারা রোববার থেকে 7টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। অপরদিকে নাগর্নো কারাবাখ বলছে তাদের সেনারা সম্মুখে নিজেদের অবস্থান আরও সংগত করেছে। প্রকাশ্যে তুরস্ক সমর্থিত আজারবাইজান নাগর্নো কারাবাখ এবং সংলগ্ন এলাকাগুলো থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়ে আসছে। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি 1988 থেকে 94 পর্যন্ত যুদ্ধ জড়িয়েছিল। পরে যুদ্ধবিরতি হলেও এ নিয়ে কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। সপ্তাহ পার হতে না চললেও বিতর্কিত নাগর্নো কারাবাখে নিয়ে আর্মেনীয় ও আজারবাইজানের মধ্যে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে 230 জনের বেশি প্রাণ হারিয়েছেন এই দুই দেশের সামরিক সংঘাতে। রবিবার আজারবাইজানের দ্বিতীয় বৃহৎ শহর গ্যানজেতে আর্মেনিয়ার সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। পাশাপাশি নাগর্নো কারাবাখের সীমান্তবর্তী তাদের আরও দুটি শহরে গোলাবর্ষণের অভিযোগ করেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী। এতে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজারবাইজানের দাবি অস্বীকার করেছে আর্মেনিয়া। তবে নাগর্নো কারাবাখে তাদের সমর্থিত আর্মেনিয়ানদের প্রধান আরাইক হারুতিউনান গানজেতে একটি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন। আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো কারাবাখের প্রধান শহর স্টেপানকিয়াটে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এর আগে বিতর্কিত অঞ্চলটির একটি শহর ও 7টি গ্রাম দখলে নেওয়ার দাবি করে আজারবাইজান। অন্যদিকে নাগর্নো কারাবাখে বসবাসরত আর্মেনীয়দের সুরক্ষায় সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে আর্মেনিয়া। আজারবাইজানের 3টি বিমান ভূপাতিত করার দাবিও করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান স্টেপানিয়ান, যদিও এই তথ্য অস্বীকার করেছে বাকু। এদিকে যুদ্ধবিরতির জন্য ফ্রান্স মধ্যস্থতার উদ্যোগ নিলেও তাতে কাজ হয়নি। দুই পক্ষই লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছে।
1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সংঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুদেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল পুনরায় দখলে বেশ কয়েকবারই হুমকি দিয়েছে আজারবাইজান। গত রবিবার নতুন করে শুরু হওয়া সংঘাতে তুরস্ক ও রাশিয়ার মতো আঞ্চলিক শক্তি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তুরস্ক সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছে। রাখাইনে সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। ভারত ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই দোলাচল স্পষ্ট হয়েছে। কলকাতা ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সমস্যা নিয়ে সাউথ ব্লকের দোলাচল আবার দেখা গেছে উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। খবরে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশে অবস্থানরত 10 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে যাতে ফিরিয়ে নেয় সেজন্য সক্রিয় ভূমিকা রাখার জন্য। কিন্তু শনিবার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব ইউসো হান এর বৈঠকে বিষয়টি উত্থাপন করতে দেখা যায়নি নয়াদিল্লিকে। বৈঠকে রাখাইন প্রদেশে উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে দুই পররাষ্ট্র সচিবের আলোচনা হয়েছে। জাপানের সঙ্গে ভারতের সহযোগিতায় সেখানে 15টি স্কুল তৈরির কথাও হয়েছে। কিন্তু বৈঠকের পরে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের কক্সবাজারে শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া নিয়ে কোনো কথাই বলা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, রাখাইন প্রদেশের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কথা হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, জোর করে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনের গুরুত্বের দিকটি দুই মন্ত্রী তুলে ধরেছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছিলেন, ঢাকা আশা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরানোর প্রশ্নে অর্থপূর্ণ ভূমিকা পালন করবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থার উন্নতি হচ্ছে। রবিবার তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার নাগাদ তিনি হোয়াইট হাউসে ফিরতে পারবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সাংঘর্ষিক বক্তব্যে বড় ধরনের সংশয় তৈরি হওয়ার একদিন পর চিকিৎসকরা জানান, বৃহস্পতি ও শুক্রবার ফুসফুসের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পকে 2বার সম্পূরক অক্সিজেন সরবরাহ করা হয়েছে। তাকে ডেক্সামেথাসোন ওষুধও দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তাদেরকে ডেক্সামেথাসোন ওষুধ দিলে অবস্থার উন্নতি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিজিজ সোসাইটির নির্দেশিকা অনুসারে মৃদু আক্রান্তদের ওই ওষুধ দেওয়া যাবে না, কারণ এতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রোগীর শারীরিক সক্ষমতা কমে যেতে পারে। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের চিকিৎসক শেন পি কনলি সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ হলো কি তিনি সত্যিকার অর্থে ভালো আছেন। চিকিৎসকরা আরও জানান, শুক্রবার থেকে ট্রাম্পের জ্বর নেই এবং 5 দিনের কোর্সের রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ দেওয়ার পর তার যকৃৎ ও কিডনি স্বাভাবিক কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টকে পরীক্ষামূলক রেজেনেরন ফার্মাসিউটিক্যালের পলিক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে। ওই ওষুধটি শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি জিঙ্ক, ভিটামিন ডি, ফ্যামোটিডিন, মেলাটোনিন ও অ্যাসপিরিন দেওয়া হচ্ছে তাকে। শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া 4 মিনিটের এক ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন যে আগামী কয়েকদিন হবে তার জন্য সত্যিকারের পরীক্ষা। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান ও সুদান। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। খবরে বলা হয়েছে, ওমান ও সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহামূল্যবান উপহার নির্বাচনের আগে দিচ্ছে না।
ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা নিশ্চিত করেছেন, ওমান ও সুদান শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না। অবশ্য সুদানের উপরাষ্ট্রপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান ডাগলো বৃহস্পতিবার বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। এক্ষেত্রে কাউকে ভয় করছে না সুদান। তিনি বলেন, আমরা কারও ভয়ে ভীত নই, কিন্তু এটি হবে সম্পর্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা নিশ্চিত করেছেন, ওমান ও সুদান শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছেন না। দেশ দুটির সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিষয়ে ইসরায়েলের উচ্চাভিলাষী একাধিক মন্তব্যের পর এই অবস্থান জানা গেল। যদিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়াতে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা কিছু মাত্রায় ফিকে হয়ে এসেছে বলে মারেভ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মরক্কোর সঙ্গে 10 বছরের সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা ও পরবর্তী দশকে উত্তর আফ্রিকার সামরিক প্রস্তুতি জোরদারে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার উত্তর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে 2 দিনের জন্য মরক্কো সফরে গিয়ে দেশটির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। মরক্কো সফরের আগে তিউনিসিয়া ও আলজেরিয়া সফরেও গিয়েছিলেন মার্ক এসপার। 2006 সালের পর প্রথম মার্কিন প্রতিরক্ষা সচিব হিসেবে আলজেরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবউনে ও সেনাপ্রধান জেনারেল সাদ জেংরিহার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়নি, তবে মার্কিন প্রতিরক্ষা সচিব আলজেরিয়ার ঠিক দক্ষিণে সাহেল অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা ও প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। আলজেরিয়াকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রধান মিত্র হিসেবে গণ্য করে যুক্তরাষ্ট্র। উত্তর আফ্রিকায় ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশ মরক্কো। শুক্রবার মরক্কোয় পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা, উপপ্রতিরক্ষা মন্ত্রী আব্দুল লতিফ লুদি এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনীর ইন্সপেক্টর জেনারেল আব্দুল ফাত্তাহ লুয়ারাকের সঙ্গে বৈঠক করেছেন মার্ক এসপার। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর সম্পর্কে এখনই বিস্তারিত সব তথ্য প্রকাশ করা হয়নি।